আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন পর তোমাদের মাঝে আবার ফিরে এসেছি। যারা তোমরা নবম দশম শ্রেণীতে আছো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ক্লাসটি। তোমরা টপে দেখতে পাচ্ছ যে হেডিং আমি লিখেছি রিয়েল নাম্বার। তোমরা যারা নবম দশম শ্রেণীর বই ইতিমধ্যেই পেয়ে গেছো তারা নিশ্চয়ই এই অধ্যায় সম্পর্কে তোমাদের কিছু একটা ধারণা হয়েছে। তা আর একটু ধারণা পরিষ্কার করার জন্য আজকে ছোট্ট দুইটি টপিক নিয়ে তোমাদের মাঝে এসেছি। সেটা হলো রিয়েল নাম্বারের দুইটা পার্ট। একটা হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, আর একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এই দুটো টপিকস নিয়েই আজকের এই অল্প সময়ে আলোচনা করব। আশা করছি তোমরা মন দিয়ে দেখবে, এবং যদি একবার দেখে তোমরা বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা বারবার ভিডিওটি প্লে করে দেখবা। সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করা যায় তোমরা এতদিনে ক্লাসে যা দেখেছো, এই জিনিস দুইটা খুবই ছোট্ট, কিন্তু এর মাঝে প্রত্যেকটা লাইন তোমাদেরকে এমন ভাবে মনে রাখতে হবে, আত্মস্থ করতে হবে যেন তোমরা যে কোনো সময় বুঝতে পারো। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তোমরা ছোট ক্লাস থেকে বা বাচ্চাদের যখন বুদ্ধি হয় বা কেবল স্কুলে যাওয়া শুরু করে, অথবা ধারাপাত বা স্বরে স্বরে বর্ণমালা যখন শিখে, তখনই কিন্তু বর্ণমালা শেখার পরেই প্রথম যে সংখ্যাটি শেখে সেটা হলো 1, 2, 3 এইভাবে সে গণনা করতে শেখে। অর্থাৎ একটি কলা, দুইটি আম, তিনটি খাতা, এইভাবে তারা শিখে। তো ছোট ক্লাসের বাচ্চারা যখন 1, 2, 3 এগুলো শিখে, তখন সেগুলোকে তারা গণনাকারী সংখ্যা বা গণার কাজে যে সংখ্যা ব্যবহার করে সেগুলোর নাম তারা শেখে কি, গণনাকারী সংখ্যা। কিন্তু আমরা যখন আস্তে আস্তে যখন ক্লাসে আমাদের প্রমোশন হয়, বড় ক্লাসগুলোতে যখন আমরা উঠি, তখন এই একের নাম কিন্তু আর শুধু 1 থাকে না, নাম কিন্তু তখন চেঞ্জ হয়ে যায়। সেই নামগুলো চেঞ্জ হয়ে কি হয় সেগুলো আমরা আজকে দেখব। তো স্বাভাবিক সংখ্যা আমরা 1 থেকে শুরু করে, ভালোভাবে মনে রাখবা, 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে, যে সংখ্যাগুলোর সামনে বা পিছনে, উপরে এবং নিচে, এক কথায় সামনে পিছনে উপর নিচে বাহ্যিকভাবে কোনো কিছুই দেখা যায় না বা আমরা দেখতে পাই না, সেই সংখ্যাগুলোই কিন্তু সাধারণত আমরা স্বাভাবিক সংখ্যা হিসাবে বলি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4, 5 এরকম আমরা ডট ডট দেওয়া, মানে কি এই সংখ্যাগুলো অসীম। তাহলে 1 থেকে শুরু করে যত ধরনের সংখ্যা আছে, আমি বলছি যে সামনে বা এই যে ধরো 1, শুধু 1 আছে, এর সামনে, পেছনে, উপরে, নিচে কোথাও কোনো কিছু কি দেখা যায়? দেখা যায় না। যদি এই আকারে সংখ্যাগুলো দেয়া থাকে, তাহলে সেইগুলোকে আমরা বলবো কি, স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার ইংরেজি নাম ন্যাচারাল নাম্বার। আর স্বাভাবিক সংখ্যার আরো দুইটি নাম আছে, সেই দুটি নাম কি, একটি হলো ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, আর একটি হলো অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। এখন দেখো, ধনাত্মক সংখ্যা মানে কি, আমরা 1, তারপরে 2, এই সংখ্যাগুলো সামনে কিছু দেয়া নাই, মানে কি, আমরা যখন বীজগণিতের অঙ্কগুলো শিখেছি ক্লাস 6 থেকে, তখন কিন্তু আমরা জানি যে বীজগণিতে যে সংখ্যাগুলো দেয়া থাকে, সেই সংখ্যাগুলোর সামনে যদি কোনো চিহ্ন নাও দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা এখানে বুঝে নেই বা ধরে নেই যে এখানে +1 আছে, এবং 2 এর ক্ষেত্রে ঠিক একইভাবে +2 আছে। তাহলে কি, এই সংখ্যাগুলোর সামনে প্লাস থাকা মানে কি, এই সংখ্যাগুলো ধনাত্মক সংখ্যা। আর অখণ্ড সংখ্যা মানে কি, যে সংখ্যা খণ্ডিত আকারে বা ভাঙা আকারে বা ভগ্নাংশ আকারে নাই, সেই সংখ্যাগুলোকে আমরা বলি অখণ্ড সংখ্যা বা পুরো সংখ্যা, যে সংখ্যাগুলো ভাঙা নাই। তাহলে 1, 2, 3, 4 এবং 5 এই সংখ্যাগুলো কিন্তু ভাঙা আকারে নাই, সম্পূর্ণ বা পূর্ণ আকারে আছে। এই জন্য এই সংখ্যাগুলোর নাম অখণ্ড সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা। আশা করছি তোমরা স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার মাঝে কিভাবে থাকে স্বাভাবিক সংখ্যাগুলোরই আরেক নাম ধনাত্মক সংখ্যা এবং অপর নাম অখণ্ড সংখ্যা, এটা তোমরা বুঝতে পারছো। তোমরা পাঠ্য বইতে দেখতে পারবা, এর পাশাপাশি লেখা আছে যে ন্যাচারাল নাম্বারের পরেই লেখা আছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার সহজ যে ওখানে উদাহরণ দিয়ে দেওয়া আছে বইয়ে, যে 2, 3, 5, 7 এই সংখ্যাগুলো এরকম ডট ডট দেওয়া আছে মৌলিক সংখ্যা। এবং যৌগিক সংখ্যা দেওয়া আছে, যৌগিক সংখ্যা দেখো দেওয়া আছে 4, 6, 8, 9, 10 ডট ডট দিয়ে দেওয়া আছে, এগুলো যৌগিক সংখ্যা।
দেখুন মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা, তোমরা যারা আমার চ্যানেলে আগে থেকে ভিডিওগুলো দেখছো সেখানে তোমরা নিশ্চয়ই মৌলিক সংখ্যার কাকে বলে এবং 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা ডিটেলস দেওয়া আছে। তোমরা যারা এই আগের ভিডিওটি দেখোনি তারা নিশ্চয়ই আগের ভিডিওটা দেখে নেবা, যে মৌলিক সংখ্যার একটা ভিডিও দেওয়া আছে। তো এখানে আমি সংক্ষেপে বলছি যে মৌলিক সংখ্যা তাকেই বলে কোন সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয় তাহলে সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা। আরো সহজ করে যদি বলি সেক্ষেত্রে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা। আবার বলছি, কোন সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দ্বারাই যদি শুধু ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করা না যায় তাহলে সেই সংখ্যাটাই মৌলিক সংখ্যা। উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে দেখাই সেক্ষেত্রে দেখো তোমরা, আমরা বড় একটা সংখ্যা লিখি, 10-এর বড় সংখ্যা হলো 11। এই 11 সংখ্যাটি আমরা শুধুমাত্র 1 অথবা 11 এছাড়া কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যায় না। হ্যাঁ, তো যে সংখ্যা অর্থাৎ 11 হলো সেই সংখ্যা, 11 সংখ্যাকে শুধুমাত্র 1 এবং 11 দিয়েই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, অর্থাৎ অবশিষ্ট থাকে। সেই কারণে এই 11 সংখ্যাটি মৌলিক সংখ্যা। এরকম যদি বড় সংখ্যা আমরা একটা দেখি, যদি আমরা দেখি 43 সংখ্যাটিও একইভাবে 1 এবং 43 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 43 সংখ্যাটি বিভাজ্য হয় না। অতএব যে সংখ্যাগুলোকে শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করা যায় এবং অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা। একইভাবে এই সংখ্যাটির বিপরীত ক্রমে যেগুলো আছে যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যাটা তাহলে কি হবে, যে সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ যে সংখ্যার ভাজক 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা হয়। এক্ষেত্রে আমরা যদি 4 কে বিবেচনা করি, দেখো 4 কে আমরা 1 দিয়েও ভাগ করতে পারবো, আবার 4 দিয়েও ভাগ করতে পারবো। এছাড়াও আমরা 4 কে 2 দিয়েও ভাগ করতে পারবো। সেক্ষেত্রে কি হবে, 2 দুগুণ 4। তাইলে কি হলো, 4 এর ভাজক বা 4 কে আমরা কত কত দ্বারা ভাগ করতে পারতেছি, 4 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারতেছি, 4 দিয়ে ভাগ করতে পারছি এবং 2 দিয়ে ভাগ করতে পারতেছি। তো যেখানে 4 এর ভাজক 1, 4 ছাড়া আরো অন্য সংখ্যা হয় সেক্ষেত্রে সেই সংখ্যাগুলোই যৌগিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা যেমন অনেক আছে, মৌলিক সংখ্যাও তেমন অনেক আছে। তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোনগুলো মৌলিক এবং কোনগুলো যৌগিক। আর সাধারণত 2 ছাড়া, জোড় সংখ্যার মধ্যে 2 ছাড়া আর যত জোড় সংখ্যা আছে সকল জোড় সংখ্যাই যৌগিক সংখ্যা। একমাত্র মৌলিক জোড় সংখ্যা 2, এছাড়া যত জোড় সংখ্যা আছে সবাই কি যৌগিক সংখ্যা। তো আশা করছি তোমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বুঝতে পেরেছো। এর পাশাপাশি তোমাদের আরেকটি সংখ্যা দেওয়া আছে, সহমৌলিক সংখ্যা। দেখো সহমৌলিক সংখ্যা এবার কি তোমরা একটু বুঝে নাও। দেওয়া আছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা তাইলে কি, দুইটি সংখ্যার গসাগু, দুইটি সংখ্যার গসাগু যদি শুধুমাত্র 1 হয় সেক্ষেত্রে সেই দুইটি সংখ্যাকেই সহমৌলিক সংখ্যা বলে। এখন দেখো আমরা বইয়ে তোমাদের দেয়া আছে 6 এবং 35, এই দুটো সংখ্যারই উদাহরণ দেওয়া আছে 6 এবং 35। এখন দেখো 6 এবং 35 এর গসাগু আমরা দুই পদ্ধতিতে করতে পারি। সেটা কি, 6 কে যদি আমরা এরকম সরাসরি 6 দিয়ে যদি 35 কে ভাগ করি সেক্ষেত্রে দেখো আমরা কত পাবো, 6 5 6 30। তাহলে 30, এখানে আমরা অবশিষ্ট কত পাচ্ছি 5। আমরা গসাগুর যে নিয়ম সেই 5 থাকবে আমাদের, 6 কে 5 দ্বারা আবার ভাগ করবো, সেক্ষেত্রে একবার যাবে 5 কে 5, আবারও ভাগশেষ 1, এই ভাগশেষ দিয়ে আমরা আবার এই 5 কে ভাগ করবো, সেক্ষেত্রে আমাদের তখন মিলে যাবে 5 কে 5। তাইলে এখানে আমাদের নিম্ন গসাগু হচ্ছে কত, নিম্ন গসাগু হচ্ছে 1। অন্য আরেকভাবে যেটা উৎপাদক প্রক্রিয়ায় আমরা করতে পারি সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আমরা 6 কে এইভাবে ভেঙে নেব, 2 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 3 দুগুণ 6, আবার যদি 3 দিয়ে করি সেক্ষেত্রে পাবো 1। তার মানে এখানে আমরা 6 এর গুণনীয়ক কি কি পাচ্ছি, বা 6 এর উৎপাদক পাচ্ছি 1 গুণ 2 গুণ 3। একইভাবে আমরা যদি 35 এর গুণনীয়ক বের করি সেক্ষেত্রে আমরা 35 কে প্রথমে 5 দিয়ে দিব, 5 7 35 এবং পরে 7 দিয়ে দিলে 7 কে আবার 7 কে 7। তাইলে আমরা 35 সমান কত পাচ্ছি, 1 গুণ 5 গুণ 7। দেখো
এখানেও আমাদের গুণনীয়ক কত হচ্ছে বা গসাগু হচ্ছে কত 5 বা দুইটি সংখ্যার গসাগু 1, এখানেও আমাদের দুইটি সংখ্যার গসাগু 1। এই ক্ষেত্রে আমরা সহমৌলিক সংখ্যা নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদেরকে দুইটি সংখ্যার প্রয়োজন হবে, যে পাশাপাশি দুইটি সংখ্যার বা যদি যে কোনো দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা গসাগু যদি এক হয় সেক্ষেত্রে সংখ্যা দুটিকে সহমৌলিক সংখ্যা বলে। এখন তোমরা খেয়াল করে দেখো সহমৌলিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে দুইটি সংখ্যা দেয়া হয়েছে অর্থাৎ 6 জোড় সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা, এবং 35 35 এই সংখ্যাটিও কিন্তু যৌগিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা সাধারণত যৌগিক সংখ্যা দিয়েই তোমাদেরকে যাচাই করতে দেওয়া হবে। আর একটা জিনিস সবসময় মনে রাখবে যে পাশাপাশি দুইটি মৌলিক সংখ্যা সকল সময়ই সহমৌলিক সংখ্যায় হয়। উদাহরণস্বরূপ দেখো তোমরা যদি আমাদেরকে এরকম দেই যে 13 আর 19 এই দুটি সংখ্যা সহমৌলিক কিনা, এটা এমনিতেই না দেখেই বা কোনো চিন্তা ভাবনা বা হিসাব না করেই বলা যায় যে এই দুটি সংখ্যা সহমৌলিক সংখ্যা। কিভাবে বলা যায়? আমরা জানি যে 13 মৌলিক সংখ্যা এবং 19 বা 19ও মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার তো এক ছাড়া আর সেই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেক্ষেত্রে 13 এবং 19 এই দুটো এমনিতেই সহমৌলিক সংখ্যা। আমরা আর দুইটা উদাহরণ যদি এরকম দেখি যে 5 এবং 18 এই দুটো সংখ্যা যদি আমরা দেখি যে 5 এবং 18 যদি এই দুটো সংখ্যা সহমৌলিক কিনা, সেক্ষেত্রে আমরা দেখো কি পাবো 5 এর কিন্তু 5 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আর এই 18 কি সংখ্যা? 18 সংখ্যাটা কি? যৌগিক সংখ্যা। সেক্ষেত্রে আমরা যদি k2 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো? 9 পাবো। আবার 3 দিয়ে করলে কত পাবো? 3 3 9 পাবো। এখানে পাবো 3 1 3। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে 5 এর কিন্তু 1 এবং 5 ছাড়া আর কোনো উৎপাদক নাই। আর 18 এর ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 1 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে এই দুটো সংখ্যার কিন্তু কি আছে? গুণনীয়ক আছে, অর্থাৎ একটা আছে 1 আর একটা আছে 1। শুধু গসাগু মিল পড়তেছে কত? 1 এ যেই মিল পড়ছে। তার মানে কি একটি মৌলিক সংখ্যা এবং একটি যৌগিক সংখ্যা এইভাবে যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রেও হিসাব না করে অনেক সময় আমরা বলতে পারবো যে এই দুটো সংখ্যাই সহমৌলিক সংখ্যা। তো সাধারণত পরীক্ষায় বা এমসিকিউতে তোমাদের যদি আসে সেই ক্ষেত্রে তোমাদেরকে দুইটা যৌগিক সংখ্যা দিয়েই কিন্তু মৌলিক সংখ্যা বা সহমৌলিক সংখ্যা নির্ণয় করতে বলবে। আশা করছি তোমরা সহমৌলিক সংখ্যার বিষয়টিও বুঝতে পারছো। এক্ষেত্রে আমি যদি আরো দুইটা যৌগিক সংখ্যা দিয়ে সহমৌলিক নির্ণয় করতে বলি সেক্ষেত্রে দেখো 12 যদি থাকে এবং আরেকটা যদি দেওয়া থাকে 49 এরকম দেওয়া আছে, ধরো দুইটা সংখ্যা, একটা সংখ্যা জোড় এবং একটা সংখ্যা বিজোড়। আবার এই 12 সংখ্যাটি যেহেতু জোড় সেহেতু এটা যৌগিক সংখ্যা এবং 49 এই সংখ্যাটি কি বেজোড় সংখ্যা হওয়ার পরেও এই সংখ্যাটি কিন্তু 7 দ্বারা বিভাজ্য। 7 7 49 আমরা জানি। এই ক্ষেত্রে আমরা দেখো 12 যদি আমরা উৎপাদক বের করি সেক্ষেত্রে আমরা কি পাবো? 6 2 গুণ 12 2 3 এবং 3 দিয়ে করলে 1 হয়। আবার 49 কে যদি আমরা এরকম উৎপাদক বের করি সেক্ষেত্রে কত পাবো? 7 7 49 এবং 7 দিয়ে করলে কত পাবো? 7 8 7। সেক্ষেত্রে দেখো 1 ছাড়া কি আর কোনো উৎপাদকে মিল আছে বা গুণনীয়কে মিল কিন্তু নাই। সেক্ষেত্রে এই 12 এবং 49 এই দুটো সংখ্যা পরস্পর সহমৌলিক সংখ্যা। আশা করছি তোমরা প্রথম যে টপিক ছিল ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এটা তোমরা বুঝতে পারছো, ধনাত্মক সংখ্যা বুঝতে পারছো এবং অখণ্ড সংখ্যাও তোমরা বুঝতে পারছো, এবং পাশাপাশি মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা নিচের যে পার্টটা আছে সেই পার্টে যাই। নিচে দেখো লেখা আছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কি সেটা বইয়ের ভাষায় যেভাবে লেখা আছে, দেখো বইয়ে লেখা আছে কি যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাই পূর্ণ সংখ্যা। তা আমরা কয়েকটা জিনিস আগে এখান থেকে শিখে নেব। সেটা হলো ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা আরেকটার নাম কি শূন্য আর অঋণাত্মক সংখ্যা। এই চারটি জিনিস আমরা এখান থেকে শিখে নেব। এখন দেখো ধনাত্মক সংখ্যা তো আমরা শিখেছি উপর থেকেই, বা ওই ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু আমরা ধনাত্মক সংখ্যা শিখেছি। কি কি ছিল? 1 2 3 4 এফ ডট ডট, এগুলো ছিল ধনাত্মক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলো সামনে প্লাস দেওয়া থাকে বা যে প্লাসগুলো কি দেখা যায় না সেগুলো ধনাত্মক সংখ্যা। আর ঋণাত্মক কি? ধনাত্মকের বিপরীত সংখ্যাগুলোই ঋণাত্মক সংখ্যা। সেক্ষেত্রে কি হবে? -1
-2 -3 -4 এই সংখ্যাগুলোই কিন্তু ঋণাত্মক সংখ্যা। আর শূন্যকে তো আমরা শূন্য হিসাবেই চিনি। হ্যাঁ, আর অঋণাত্মক সংখ্যা কি সেইটা হলো আমাদের এখন বিবেচ্য বিষয়। অঋণাত্মক সংখ্যা মানে যে সংখ্যাগুলো ঋণ নেই, অর্থাৎ যে সংখ্যাগুলো গরিব না, বা তাহলে সেই সংখ্যাগুলো কত হচ্ছে 0 1 2 3 4 5 ডট ডট। এখন তোমরা বলতে পারো 0 তো শূন্য, শূন্যর তো কোনো ভ্যালু নাই, কিন্তু আমাদেরকে এই সংখ্যাগুলোর কি নামে চিনতে হবে? অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক মানে যে সংখ্যাগুলো ঋণ নেই। 0 যত গরিবই হোক, 0-র কিন্তু ঋণ নেওয়া নেই বা কর্জ নেওয়া নেই, বা আমরা যে জিনিসটা সবসময় বুঝি যে কিস্তি নেওয়া নেই। কিস্তি নেওয়া মানে কি? তোমরা যারা গ্রামে থাকো বা শহরে থাকো, এই কিস্তি জিনিসটার সাথে বা কিস্তি নামের সাথে কিন্তু সবাই কম বেশি পরিচিত আছো। কিস্তি নিলে কি হয়, যে কোনো সংস্থা থেকে যখন তোমাদের আত্মীয় স্বজন বা বাবা মা বা যারাই লোন নিয়ে থাকেন বা কিস্তি নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট একটা সময়ের জন্য কিছু অ্যামাউন্ট তারা দিয়ে দেয়। সেই টাকাটা কি করতে হয়? সেই টাকাটা বাড়িয়ে আবার তোমাদের গার্জিয়ানদেরকে সেই টাকাটা কিন্তু ফেরত দিতে হয়। তাইলে কি আছে, কিস্তি নিলে কিন্তু টাকা তাৎক্ষণিক পাওয়া যায়, কিন্তু সেই টাকার যন্ত্রণা বা জ্বালা কিন্তু থাকে। এই কারণে 0 যে সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু এর এর কিছু নাই, কিন্তু এর ঋণও নাই। এই কারণে এই সংখ্যাগুলোর নাম অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক মানে যার ঋণ নেই। তাহলে আমাদেরকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বলেছে যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই পূর্ণ সংখ্যা। এখন দেখো আমি যে জিনিসটা আঁকাইছি এটার নাম কি? সরল রেখা। সরল রেখার উপরে যদি সংখ্যা স্থাপন করা থাকে সেই ক্ষেত্রে এর নাম হয় কি? সংখ্যা রেখা। দেখো এখন আমরা প্রথমে ছিল কি? সরল রেখা। সরল রেখার উপরে আমি সংখ্যা দিয়ে দেব। মাঝখানে আমরা কি দিচ্ছি? 0, এবং বাম দিকে কি দিচ্ছি? 1, তারপরে +2 3 এবং 4। তোমরা সবসময় মনে রাখবা যে সংখ্যা রেখার মাঝখানে 0 এবং ডান পাশে ধনাত্মক সংখ্যা এবং বাম দিকে হয় ঋণাত্মক সংখ্যা। বাম দিকের সংখ্যাগুলো যদি আমি দেই তাহলে কি হবে? -1 -2, এরকম -1 -2 -3 এবং -4। আর এই তীর চিহ্ন মানে কি? এই পাশে আরো সংখ্যা আছে। একইভাবে ধনাত্মক পাশেও কিন্তু আরো সংখ্যা আছে। এখন দেখো এই সংখ্যা যদি এইটা যদি তুমি সাথে শুধু যদি মনে রাখতে পারো যে এটা হলো একটি সংখ্যা রেখা, এবং সংখ্যা রেখার মাঝখানে থাকে 0, ডান দিকে থাকে ধনাত্মক সংখ্যা এবং বাম দিকে থাকে ঋণাত্মক সংখ্যা, শুধু এইটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি বুঝতে পারবা যে পূর্ণ সংখ্যার এটা একটা সেট বা পূর্ণ সংখ্যার একটা সচিত্র, একটা প্রতিবেদন বা চিত্র। এইটা যদি তুমি আঁকাতে পারো বা মনে রাখতে পারো তাহলে তুমি সহজেই পূর্ণ সংখ্যাটা বলতে পারবে। আর যদি তুমি মুখে বলো সেক্ষেত্রে তুমি বলবে যে 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে। এখন এখান থেকে তুমি কিভাবে বাঁচবা যে ধনাত্মক সংখ্যা? এখন দেখো আমরা এই পর্যন্ত সংখ্যা, এই পাশে যারা আছে অর্থাৎ এইটুকু সংখ্যা তীর চিহ্ন দেওয়া থাকলে এটা হলো ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা। আর এখানে 0 সহ যারা আছে, 0 সহ এদিকে যত আছে এরা সবাই কি? এরা হলো অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা। আর এই পাশে যারা আছে, যারা এই মাইনাসের দিকে আছে, ঋণের দিকে আছে, যারা মাইনাস সংখ্যাগুলো, এই দিকে যারা আছে এরা সবাই কি? ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা। আশা করছি তোমরা এতক্ষণ যারা ক্লাসে ছিলে নিশ্চয়ই তোমরা অঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, আর যেটা মাঝখানে আছে এর নাম তো কি? আমরা তো সবসময় জানি এর নাম কি? এটা হলো 0। এটা হলো 0। তাহলে 0, ধনাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা, এই 4টা আইটেমের সংখ্যা। এবং আমরা প্রথমে যেটা শিখছি স্বাভাবিক সংখ্যা, তারপরে কি অখণ্ড সংখ্যা, ধনাত্মক সংখ্যা এবং মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তার পাশাপাশি শিখেছি সহমৌলিক সংখ্যা। আসলে আমার হয়তো কথা খুব বলা দ্রুত হয়ে গেছে, এই কারণে তোমাদেরকে কি করতে হবে? এই ভিডিওগুলো একটু বারবার দেখতে হবে, তাইলে তোমরা বুঝতে পারবা। আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর যাদের এই ক্লাসটি ভালো লেগেছে তারা নিশ্চয়ই কি করবা? লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করে তোমার অন্য যে বন্ধু আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবা। সকলের ভালো এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।